সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আসন্ন অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ, তাদের জন্য আমি অধ্যায়ভিত্তিক সাজেশন বর্ণনা করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকের পর্বে আমরা গণিত মেজরদের জন্য ক্যালকুলাস 1-এর সাজেশন বর্ণনা করার চেষ্টা করব। এই সাজেশনটা আমরা 3টা ভাগে ভাগ করার চেষ্টা করেছি। প্রথম ভাগে আমরা দেখব যে 80 নম্বরের পরীক্ষায় 64+ নাম্বার পাওয়ার জন্য আমাদের কোন কোন অধ্যায় এবং কোন কোন থিওরিগুলো পড়া উচিত। দ্বিতীয় ভাগে আমরা দেখব যে 45+ নাম্বার পাওয়ার জন্য আমাদের কোন কোন অধ্যায় এবং কোন কোন থিওরিগুলো পড়া উচিত। এবং তৃতীয় ভাগে আমরা দেখব যে 32+ নাম্বার পাওয়ার জন্য কোন কোন অধ্যায় এবং কোন কোন থিওরিগুলো পড়া উচিত। এবং এই সাজেশনটা আমি বর্ণনা করার চেষ্টা করব তিতাস পাবলিকেশনসের বইয়ের সূচিপত্র অনুসারে, অর্থাৎ এখানে অধ্যায়ের নাম্বারগুলো এবং অধ্যায়ের নামগুলো তিতাস পাবলিকেশনসের সূচিপত্রের যে অধ্যায় এবং যে নাম প্রকাশ করা হচ্ছে সেই অধ্যায় এবং নামগুলো দ্বারাই আমরা প্রকাশ করার চেষ্টা করব। সুতরাং আর কোনো রকম ভনিতা না করেই আমরা ক্যালকুলাস 1-এর সাজেশনটা বর্ণনা করার চেষ্টা করি। তো প্রথম ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 64+ মার্ক রাখতে পারবো। তো 64+ মার্ক রাখার জন্য আমরা যে যে অধ্যায়গুলোকে সিলেক্ট করেছি, অধ্যায়গুলো হচ্ছে 1A 1B 1C, 2A 2B 2C, 3A 3B, 4A 4B, অধ্যায় 5, অধ্যায় 7, অধ্যায় 15, অধ্যায় 17 এবং অধ্যায় 19। তো অধ্যায়গুলার যে নাম, সেই নামগুলো কিন্তু আমরা পাশে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো সেখান থেকে তোমরা নাম দিয়েও অন্য বই থেকে কিন্তু অধ্যায়গুলোকে খুঁজে বের করতে পারো নামের সাহায্যে। আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, এই অধ্যায়গুলো পড়ার পর তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে তোমরা অধ্যায় 21 এবং অধ্যায় 22 এই দুটো অধ্যায় করে রাখার চেষ্টা করবে। যদি অধ্যায় 21 এবং অধ্যায় 22 করা সম্ভব নাও হয়, তাও তোমরা অন্যান্য যে অধ্যায়গুলো দিয়েছি সেই অধ্যায়গুলো থেকেই তোমরা কিন্তু 64+ মার্কস তুলে আনতে পারবা। যদি তুমি 21 এবং 22 করতে পারো, তাহলে আমাদের কোনো রিস্কবিহীন থেকে যায়, অর্থাৎ আমাদের কোনো ঝুঁকি থাকবে না। আমরা অবশ্যই 64-এর বেশি, অর্থাৎ প্রায় 80% মার্কস কমন পাওয়ার একটা চান্সেস থাকবে। তবে এই অধ্যায়গুলোর সাথে সাথে আমাদেরকে অধ্যায়গুলোর সাথে যেসব গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, এবং সেই সাথে এই অধ্যায়গুলো থেকে যেসব থিওরি আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। আবার এই অধ্যায়, এখানে যেসব অধ্যায়গুলো আমি দিইনি, এখানে যেসব অধ্যায়গুলো আমি মার্ক করি নাই, সেই সব অধ্যায়গুলো থেকেও কিন্তু গাণিতিক সমস্যা করতে না হলেও থিওরি কিন্তু পড়তে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য সবগুলো থিওরিকে আমি একত্রিত করে দিয়েছি, এবং থিওরিগুলোর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায়ের রেফারেন্স আমি দিয়ে দিয়েছি, যাতে কোন থিওরি কোন অধ্যায় থেকে এসেছে বা কোন থিওরি কোন অধ্যায় গেলে পাবে, সেখানে তুমি রেফারেন্স পাচ্ছ অধ্যায়ের পাশে। আমি অধ্যায়ের নাম্বার দিয়ে দিয়েছি। এবার তুমি যদি এই অধ্যায়গুলো এবং এই থিওরিগুলো পড়ে রাখার চেষ্টা করো এবং পড়ে মনে রাখতে পারো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় 64+ এর চেয়ে বেশি মার্কস রাখতে পারবে বলে আমি আশা রাখি। তো সাজেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 45+ মার্ক রাখতে পারি। তো 45+ মার্ক রাখার জন্য যে অধ্যায়গুলো আমি নির্বাচিত করেছি, এই অধ্যায়গুলো হচ্ছে 1A B C, 2A 2B 2C, 3A 3B, 4A 4B, 7 এবং 19। এই অধ্যায়, এখানে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় তুমি ভালোভাবে পড়বা, এবং একটু আগে যে দেখাইলাম যে থিওরি যেগুলো, সেই থিওরি সবগুলো পড়বা। শুধু থিওরি সবগুলো পড়বা, আর এই 6টা অধ্যায় ভালোভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার অবশ্যই 45 এর বেশি আনসার পরীক্ষায় কমন পড়ার চান্সেস আছে। এবার আমরা দেখব, তৃতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে ক্যালকুলাস 1-এ ফেল ঠেকাইতে পারবো, পাস করবো, 32+ অবশ্যই পাবো, পাস করবো নিশ্চিত। ওকে, সেই অধ্যায়গুলো হচ্ছে 1A B C, 2A 2B 2C, 3A 3B, 4A 4B এবং 19। এই 5টা অধ্যায় করলেই তুমি কিন্তু অনেকটা নিশ্চিত থাকবে যে তুমি 32-এর বেশি নাম্বার পাবো। তবে এই 5টা অধ্যায়ের সাথে আমি যে থিওরিগুলো একটু আগে দাগাই দিলাম, সেই থিওরিগুলো তোমাকে কিন্তু একটু পড়ে রাখতে হবে। একটা ব্যাপার ইম্পর্টেন্ট, যে আমরা এখানে সাজেশন দিছি, সাজেশনে এখন আমাদের জানা উচিত যে কোন ধরনের প্রশ্নগুলো আসলে পড়বো। আমরা কি বই থেকে সব ধরনের প্রশ্ন পড়বো, নাকি বোর্ডে আসা প্রশ্নগুলো পড়বো। তো এক্ষেত্রে একটা কথা আমি স্পষ্ট করে দিই যে আমরা চাইলে অধ্যায় কমাইতে পারি। কিছু অধ্যায় আমি সিলেক্ট করে দিছি, এই সিলেক্টেড অধ্যায়গুলো থেকে তুমি পড়লে তোমার সবচেয়ে ভালো আনসার করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু তুমি যদি সিলেক্টেড অধ্যায় থেকে সিলেক্টেড প্রশ্ন পড়ো, অর্থাৎ তোমার
এই সিলেক্টেড অধ্যায়গুলো থেকে তুমি শুধু বোর্ড কোয়েশ্চেনগুলো করে গেলা, বাকি অঙ্কগুলো তুমি দেখলা না। এক্ষেত্রে হবে কি, তুমি কিন্তু একটু রিস্কে থাকবা। কেন? কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বছরের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের কিছু সাবজেক্টের প্রশ্নে দেখা গেছে যে ওরা বিগত সাল থেকে প্রশ্ন রিপিট করেনি। একটা সাবজেক্ট হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে এই বছর প্রশ্ন যেগুলো করলো সেগুলো গত কোনো বোর্ডে আসে নাই, অর্থাৎ তারা বোর্ড রিপিট করেনি। একইভাবে ফোর্থ ইয়ারের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নামে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের প্রশ্ন দেখার পরও আমরা দেখছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে খুব একটা রিপিটেড প্রশ্ন দেয় নাই, 2টা কি 3টা রিপিটেড প্রশ্ন দিয়েছে বিগত সাল থেকে। বেশিরভাগ প্রশ্ন ছিল নতুন এবং কিছু প্রশ্ন বইয়ে ছিল না। তো এক্ষেত্রে কোন অঙ্ক তুমি করবা, কোন অঙ্ক তুমি করবা না, সেটাতে কিন্তু আমরা আসলে বলতে পারছি না। আমি যদি বলি তুমি শুধু বোর্ড কোয়েশ্চেনগুলো করো, আমি যে অধ্যায়গুলো বলছি সেই অধ্যায়গুলো থেকে তুমি শুধু বোর্ড কোয়েশ্চেনগুলো করো, তাহলেও কিন্তু তোমার একটা ঝুঁকি থেকে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে তুমি বোর্ড কোয়েশ্চেন হোক অন্য অঙ্ক হোক, তুমি করবা কি অঙ্কের টাইপগুলো ফলো করবা। একই টাইপের 10টা অঙ্ক যদি থাকে, সেখান থেকে তুমি যদি একটা অঙ্ক সলভ করে রাখো, তাহলে বাকি 9টা অঙ্ককে তুমি পেরে যাবা। সেটা বোর্ডে আসুক বা না আসুক, তোমার কাছে যদি মনে হয় যে এটা ভিন্ন টাইপ, তো আমি বলবো যে তুমি একবার সেটা করে রাখো। তুমি অধ্যায় কমাই ফেলো। আমাদের হাতে অনেক অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো থেকে অধ্যায় কমাও। কিন্তু আমি বলবো যে তুমি অন্ততপক্ষে 4টা অধ্যায় রাখো, যেই 4টা অধ্যায় থেকে তুমি অবশ্যই অলমোস্ট সব প্রশ্ন তুমি পড়ে রাখবা। অর্থাৎ টিচার যেই প্রশ্নই দেখ না কেন তুমি পারবা, সেরকম একটা মেন্টালিটি তুমি তৈরি করার চেষ্টা করো, শুধুমাত্র অন্ততপক্ষে 4টা অধ্যায় থেকে। আমি বলবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টা অধ্যায় থেকে অন্ততপক্ষে 19, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 19 এই 5টা অধ্যায় থেকে এমনভাবে তুমি পড়ো যেন এখানে সকল টাইপের ম্যাথ তোমার করা হয়ে যায়। অর্থাৎ তুমি দেখলা যে একটা ম্যাথ কখনো বোর্ডে আসে নাই, কিন্তু সেটার টাইপটা তোমার কাছে মনে হচ্ছে যেটা পরীক্ষায় আসার চান্সেস আছে, তো তুমি ওই টাইপটাকে একটু মনে রাখার জন্য ওই টাইপের একটা ম্যাথ করে রাখো, তাহলে এটা তোমাকে বেশি বেনিফিট দিবে। আর যদি তুমি মনে করো যে তোমার পক্ষে বোর্ডের বাইরের অঙ্কগুলো করা সম্ভব না, বা তোমার মনে হচ্ছে যে বোর্ডের বাইরের অঙ্ক তুমি প্রিপারেশন নিতে পারবা না, তাহলে সেক্ষেত্রে তোমার আর কিচ্ছু করা থাকবে না। কিচ্ছু করা না থাকলে তোমার কিছু একটা তো করতে হবে। তাই তুমি সেক্ষেত্রে বোর্ডের প্রশ্নগুলো পড়ে অন্ততপক্ষে পরীক্ষার হলে যাও। পরীক্ষার হলে অন্য অঙ্ক আসলে বোর্ডের প্রশ্নের অনেকগুলো টাইপের সাথে সেগুলো ম্যাচ করে যেতে পারে, তুমি একই রকম অঙ্ক বিধায় তুমি সেগুলোকে সলভ করে দিয়ে আসতে পারতে পারো। তো থিওরিগুলোর ব্যাপারে আমি একটা ব্যাপার বলবো যে থিওরি আমি যেগুলো সিলেক্ট করেছি, এখান থেকে তুমি দেখবে যে কিছু থিওরি গত সালে চলে আসছে। তো প্রশ্নে আমরা এটাও দেখছি, মানে আমরা থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের এবারের প্রশ্নে আমরা এটাও দেখছি যে গত সালের থিওরিগুলো পর্যন্ত এই বছর ধরিয়ে দিছে। অর্থাৎ আমি সেজন্য সবগুলো থিওরি বলবো যে থিওরিতে আমরা কোনো রিস্ক নিব না। যে কয়টা থিওরি আমি এখানে দাগাই দিছি, সেই কয়টা থিওরি গত বছরের প্রশ্নে আসলেও আমরা করে ফেলবো। থিওরিগুলো গত বছরের প্রশ্নে আসলেও আমরা করে রাখবো, কারণ হচ্ছে থিওরিগুলা রিপিট করার চান্সেস বেশি। হঠাৎ করে দেখলা যে তুমি এত কিছু শিখলা, অনেকগুলো থিওরি শিখলা, পরীক্ষায় 2টা থিওরির বেশি সাধারণত দেয় না। খুব কম প্রশ্নে 2টা থিওরির বেশি দিছে, একটা থিওরি আসার চান্সেস সবচেয়ে বেশি, 2টা থিওরি কখনো কখনো আসে। এখন ধরো 2টা থিওরি আসছে, কিন্তু তুমি করলা কি গত বছর আসছে বলে একটা থিওরি স্কিপ করছো, সেই থিওরিটাই এসে বসে আছে, তখন তোমার পরীক্ষাটা আলটিমেটলি মন খারাপ হয়ে যাবে, পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো থিওরি সর্বসা করলে অল্প, সেই অল্প থিওরিগুলো একটাও আমি বলবো যে ইগনোর করার কোনো মানে নেই। তুমি সবগুলো থিওরি অবশ্যই পড়ে রাখবা। আর গাণিতিক সমস্যার ব্যাপারে আমি তোমাকে পরামর্শ দিব যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করছি, এই অধ্যায়গুলোর বাইরে থেকে গাণিতিক সমস্যা করার দরকার নাই। এই অধ্যায়গুলো থেকে তুমি বোর্ডে আসা প্রশ্নগুলো আগে সলভ করবা। বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করার পর তোমার যদি মনে হয় যে বোর্ডে আসা প্রশ্নগুলো তুমি পারবা, পরীক্ষায় আসলে যে কোনো মূল্যে তুমি পারবা, এবং বোর্ডে আসা প্রশ্নগুলোর টাইপের অঙ্কগুলো যদি ঘুরিয়েও দেয় তুমি পারবা, তখন তুমি বোর্ডে আসে নাই এমন নতুন টাইপের অঙ্কে তুমি যাবা। আগে তোমাকে বোর্ডের আসা ম্যাথের টাইপগুলোকে ভালোভাবে সলভ করে নিতে হবে, যেন তুমি পরীক্ষার হলে গিয়ে বোর্ডে আসা অঙ্কগুলো অন্ততপক্ষে ভুলে না যাও। আবার বলতেছি, অধ্যায়গুলো থেকে বোর্ডে আসা অঙ্কগুলো প্রথমে কি করবা, সলভ করবা। বোর্ডে আসা অঙ্কগুলো সলভ করার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ বোর্ডে আসা অঙ্কগুলো আমি মোটামুটি পারবো, তারপর তুমি যাবা বোর্ডের বাইরের অঙ্ক করার জন্য। বোর্ডের বাইরের অঙ্কে কয়েকটা দেখবা যেগুলো তুমি পারবা বলে মনে হচ্ছে বা আসবে বলে মনে হচ্ছে, এরকম কিছু অঙ্ক তুমি সলভ করে রাখার চেষ্টা করবা। আর থিওরিগুলোতে কোনো থিওরি বাদ দেওয়া যাবে না, গত বছর আসছে সেই থিওরি তুমি পড়ে নিবা, এটা তোমার স্বার্থে, তোমার সেফটির স্বার্থে। এখন তুমি চাইলে গত বছরের থিওরিগুলো বাদ দিতে পারো, গত বছর যে প্রশ্নগুলো আসে সবগুলো প্রশ্ন তুমি বাদ দিতে পারো। ওইখান থেকে ধরো প্রশ্ন আসলে সেটা লিখবা না আর কি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি হঠাৎ করে একটা প্রশ্ন গত বছর থেকেও চলে আসে। তো থিওরির ব্যাপারে যেন সেটা না হয়, সেজন্য আমি বলছি যে আমরা থিওরি সবগুলো শিখে রাখার চেষ্টা করব। ওকে, তো
ক্যালকুলাস ওয়ানের আজকের সাজেশনে আমি ভালো রেজাল্ট করার জন্য বলছি, মাঝারি মানের রেজাল্ট করার জন্য কি করতে হবে সেটাও বলার চেষ্টা করছি, এবং আলটিমেটলি পাশ করার জন্য কি করতে হবে সেই তথ্য আমি দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করব যে আমাদের আজকের সাজেশনটা তোমাদের অনেক উপকারে আসবে, এবং পরীক্ষায় আমি বিশ্বাস করি যে আমি যে অধ্যায়গুলোকে সিলেক্ট করছি টিচারদের এই অধ্যায়গুলো যথেষ্ট পছন্দের, এবং তারা এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন রাখার চেষ্টা করবেই। যেই প্রশ্ন করুক তাদের এই অধ্যায়গুলো পছন্দ হবেই। ওকে, সেজন্য আসলে আমি মোটামুটি আশাবাদী যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার চান্সেস আছে, এবং আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি মেনে চলতে পারো তাহলে অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবার সম্ভাবনা বেশি থাকবে। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা গণিত মেজরদের জন্য অন্য কোনো একটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।